আমায় বেড়াতে নিয়ে যাবে বলেও যখন ও সময় মতো আসতে পারে না, শুধু আসে ওর একটা ফোন, আর ও বলে আজ হবে না গো, অফিসে আটকে গেলাম। তখন সে কথা শুনে মনে একটা অসম্ভব হতাশা যেন পাক খেয়ে ওঠে। মনে হয় আচমকা রোদ ঝলমলে আমার মনের আকাশটা যেন কেমন ধূসর হয়ে গেল। তারপর আস্তে আস্তে মানিয়ে নিই মনকে, বোঝাই যে আমার স্বামী ব্যস্ত মানুষ, তার কি আর অমন হুটপাট বেরোনো হয়। নিজেকে বোঝানোর সাথে সাথেই আমার মনে একটা আশা তৈরি হয়। মনে হয় ও নিশ্চয় বুঝবে আজ আমার কষ্ট হয়েছে, অভিমান করেছি, তাই নিশ্চয় অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে এক তোড়া গোলাপ আমার মান ভাঙানোর জন্য, কিংবা হয়তো একটা চকলেট নিয়ে এসে বলবে আর রাগ করে থেকো না প্লিজ। কিন্তু না, এমনটা হয় না কোনোবারই। ও ফিরে আসে নির্বিকার হয়ে, একবারও আমায় জিজ্ঞাসাও করে না আমার খারাপ লেগেছে কিনা। ও খেতে ভালোবাসে, আমি তাই রান্নার বই দেখে হরেক রকম নতুন নতুন রান্না করার চেষ্টা করি, ওর ভালো লাগবে ভেবে। অনেকবারই ওর ভালোও লাগে, ওর তৃপ্তির হাসিটা দেখে আমি বুঝি সেটা। আমারও খুব আনন্দ হয়, কিন্তু প্রায় সাথে সাথেই মানে মাথা ঝাড়া দেয় সেই বেয়ারা এক্সপেকটেশন। মনে হয় ও প্রশংসা করবে আমার, বলবে কি অপূর্ব রেঁধেছ তুমি মল্লিকা, মন ভরে গেল। কিন্তু না, আশা তো আশাই থেকে যায়, কোনোবারই পাওয়া হয় না ওর প্রশংসা। ও খেয়ে উঠে ডুবে যায় ল্যাপটপে, ওর পছন্দের রং বাসন্তী হলুদ, তাই আমি বহুবার বহু পোশাক কিনেছি ওই রঙের। বাসন্তী হলুদ শাড়িতে সেজে ওর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছি অনেকবার আদুরে গলায়, কেমন লাগছে আমায়। প্রতিবারই ওই একই উত্তর দিয়েছে, আমার দিকে না তাকিয়েই, কেমন আবার লাগবে, মধ্য 40-এ কি তোমার 22 লাগবে। হয়তো ও সত্যিটাই বলে, তবু আমি নিভে যাই বারবার। না, আর আমি এগোতে পারলাম না। এরপর বন্ধ করে দিলাম ডায়েরিটা। আমি মানে আমি অনিমেষ সরকার, বয়স 49। আমার স্ত্রী মল্লিকা সরকার, বয়স 42। ও হাউস ওয়াইফ, বাড়িতেই থাকে। আমাদের বিয়ের বয়স 21, কিন্তু এই 21 বছর পাশাপাশি থেকেও আমি কখনো জানতে পারিনি ও ডায়েরি লেখে, বুঝতেই পারিনি এত অভিমান ও জমিয়ে রেখেছে বুকের মধ্যে। ওর লেখা সবকটা কথা বড্ড সত্যি। সত্যি আমি কখনো ওর অভিমান ভাঙাবার চেষ্টা করিনি, কারণ কখনো ভাবিনি ওরও অভিমান হতে পারে। কেন ভাবিনি কে জানে। কি করে ভুলে গেলাম যে মল্লিকাও রক্ত মাংসের মানুষ, ওরও রাগ অভিমান দুঃখ কষ্ট হয়, মুখ ফুটে না বললেও। ওর যে নিজস্ব কিছু চাহিদা থাকতে পারে। সত্যি আমি কখনো ওর প্রশংসা করিনি কোনো দিন, শুধু উপভোগ করে গেছি ওর নিঃস্বার্থ যত্ন। কিন্তু ভাবিনি ওকেও বিনিময়ে দুটো ভালো কথা বলা উচিত, একটু বাহবা আশা করতেই পারে। কিন্তু আমার মাথায় আসেনি এসব। কেন যেন আমি ওকে টেকেন ফর গ্র্যান্টেড ধরে নিয়েছিলাম। ওর মুখের দিকে তাকাইনি ভালো করে বহুদিন, এ কথাও ধ্রুব সত্যি। মনেই হয়নি কখনো যে ও আমার মনোযোগ প্রত্যাশা করতে পারে। জানি না কেন ভেবেই নিয়েছিলাম আলাদা করে এই বয়সে নিশ্চয়ই ও আবার আমার থেকে কিছু চাইতে পারে না। আজ মল্লিকা নেই, মানে আমার সামনে নেই, পড়ে রয়েছে হাসপাতালে সেলিব্রালের পেশেন্ট হয়ে। তাই কেউ আর আমায় বলার নেই অফিস থেকে ফেরার পর চা খাবে তো নাকি শরবত। আমার ঘাড় গলা মোছার জন্য কেউ ভিজে তোয়ালে এগিয়ে দেবার নেই, প্রেসারের ওষুধটা কেউ মনে করিয়ে দেবার নেই, কেউ রাত অবধি খাবার টেবিলে আগলে বসে থাকার নেই, মাঝরাতে কেউ গায়ে চাদর টেনে দেবার নেই। একটা মানুষের অভাব যেন আচমকা বদলে দিয়েছে আমার জীবন, সহসায় পূর্ণ থেকে শূন্য করে দিয়েছে আমায়।
অথচ এই মানুষটাকে কোনোদিন তো আলাদা করে দামটাই দিইনি, গুরুত্বই দিইনি। শুধু ভেবে গেছি ও তো আছেই। আজ আমি মল্লিকাকে ফেরত চাই আমার জীবনে, ভীষণভাবে ফেরত চাই। আজ যে নতুন করে বুঝলাম ও ছাড়া কতটা অসহায় আমি, কতটা ফাঁকা। হে ঈশ্বর, ওই গুরুত্বহীন মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও শুধু একবার। আমি যে ওর না মেটা ইচ্ছেগুলো পূরণ করার একটা সুযোগ চাই। জানি অনেকটাই দেরি করে ফেলেছি, বুঝতে দেরি করে ফেলেছি যে ভালোবাসার কোনো বয়স হয় না, ভালোবাসার বহিঃপ্রকাশের কোনো বয়স হয় না। বয়স বাড়লেও ভালোবাসার মানুষের কিছু চাওয়া পাওয়া থাকে। এই সে উষ্ণতার দাবিটুকু পড়তে না পারলে একদিন বড্ড দেরি হয়ে যায়, বড্ড বেশি দেরি। হঠাৎ ফোন বাজলো ঝমঝম। ছুটে গিয়ে রিসিভার কানে চাপতে শুনলাম, স্যার, আমি লোটাস অ্যান্ড লিপ নার্সিংহোম থেকে বলছি। মল্লিকা সরকার। কি হয়েছে ওর? আঁতকে উঠলাম আমি। পেশেন্টের জ্ঞান এসেছে, উনি আপনাকে খুঁজছে, কন্ডিশন স্টেবল। ফোন রেখে আনন্দে আত্মহারা আমি চিৎকার করে উঠলাম, হে ঈশ্বর, অনেক ধন্যবাদ। মল্লিকা ভালো হয়ে উঠেছে, আবার একটা সুযোগ পেলাম আমি। কিন্তু সবাই আমার মতো ভাগ্যবান নাও হতে পারে, সবাই দ্বিতীয় সুযোগ নাও পেতে পারে। তাই পাশে থাকা মানুষটাকে সময় থাকতে বোঝার চেষ্টা করা খুব দরকার। তার মনটাকে ছুঁতে চেষ্টা করার বড্ড দরকার। কারণ পুরনো হয়ে গেলেও জীবনসাথীর সাথে সম্পর্কটা একই থাকে, সে কোনো আসবাবে পরিণত হয় না। কলমে পল্লবী সেনগুপ্ত। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।